রাতের অন্ধকার। গ্রামটার নাম ছিল শিমুলতলা। মানচিত্রে খুঁজলে হয়তো পাওয়া যাবে না, কারণ আশপাশের লোকজনই এই গ্রামটার নাম নিতে ভয় পেত। দিনের বেলায় গ্রামটা একদম সাধারণ। কাঁচা রাস্তা, শিমুল আর কদম গাছ, কয়েকটা টিনের ঘর, দূরে একটা পুরনো স্কুল বাড়ি। কিন্তু সূর্য ডোবার পর শিমুলতলা আর সাধারণ থাকে না। গ্রামে একটা কথা খুব চালু ছিল, রাত নামলেই নাকি এখানে অন্ধকার ঘন হয়ে আসে। শুধু আলো নিভে যাওয়ার অন্ধকার নয়, এমন অন্ধকার যেটা চোখ খোলা রেখেও কিছু দেখা যায় না। সেই অন্ধকারের মধ্যেই নাকি ঘোরাফেরা করে অদৃশ্য কিছু। আরিফ শহর থেকে এই গ্রামে এসেছিল চাকরির কাজে। সরকারি প্রকল্পের জন্য গ্রাম জরিপ করতে হবে, 2 সপ্তাহ থাকতে হবে। গ্রামের লোকজন প্রথম দিনই তাকে সাবধান করেছিল, বাবু, রাত হলে বাইরে বেরোবেন না, বিশেষ করে পশ্চিম দিকের বটগাছটার কাছে যাবেন না। আরিফ হেসে উড়িয়ে দিয়েছিল, সে এসব ভূত প্রেত বিশ্বাস করে না। পড়াশোনা করা ছেলে, শহরে বড় হয়েছে, তার কাছে এগুলো কুসংস্কার ছাড়া কিছু না। প্রথম রাতেই সে বুঝতে শুরু করলো, এই গ্রামে কিছু একটা অস্বাভাবিক আছে। রাত প্রায় 10টা, চারদিকে নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা যে নিজের শ্বাসের শব্দও কানে লাগে। হঠাৎ করে বাতিটা টিমটিম করে নিভে গেল। পুরো ঘরটা ডুবে গেল ঘন অন্ধকারে। আরিফ জানালার কাছে গিয়ে বাইরে তাকালো। আকাশে চাঁদ ছিল, কিন্তু অদ্ভুতভাবে আলো ঠিকমতো নামছিল না। মনে হচ্ছিল আলোটা যেন মাঝপথেই আটকে যাচ্ছে। হঠাৎ দূরে কোথাও একটা আওয়াজ, খসখস। মনে হলো কেউ শুকনো পাতা মারিয়ে হাঁটছে। আরিফ ভাবল হয়তো কোনো পশু, কিন্তু আওয়াজটা ধীরে ধীরে কাছাকাছি আসছিল। খুব ধীরে, যেন কেউ ইচ্ছে করে শব্দ করছে। তার বুকের ভেতর একটা অজানা শঙ্কা দানা বাঁধল। ঠিক তখনই সে শুনল কারো ফিসফিসানি। আরিফ, সে চমকে উঠল। ঘরে সে একা, কেউ জানে না সে এখানে আছে। তবু নামটা স্পষ্ট শোনা গেল, আরিফ। গলার স্বরটা কেমন ফাঁপা, যেন গলা নেই, শুধু শব্দ। সে দরজার দিকে তাকালো। দরজার ফাঁক দিয়ে কালো কিছু যেন নড়াচড়া করছে। আলো না থাকলেও অন্ধকারের ভেতর আরো গাঢ় অন্ধকারটা আলাদা করে বোঝা যাচ্ছে। হঠাৎ দরজায় টোকা, টক টক টক, খুব ধীরে। আরিফ সাহস করে বলল, কে? কোনো উত্তর নেই। আবার টোকা, এবার একটু জোরে। তার হাত পা ঠান্ডা হয়ে এল। মাথার ভেতর গ্রামের লোকদের কথা ঘুরতে লাগলো। পশ্চিমের বটগাছ, রাতের অন্ধকার। হঠাৎ দরজার ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে এল, দরজা খোল, খুব ঠান্ডা লাগছে। কণ্ঠটা নারীর, কিন্তু তাতে কোনো উষ্ণতা নেই, যেন বহুদিন ধরে মৃত কারো গলা। আরিফ দরজা খোলেনি। সে পিছিয়ে গিয়ে বিছানায় বসে পড়ল। হঠাৎ করেই দরজার টোকা থেমে গেল। নিস্তব্ধতা, আরো ভয়ঙ্কর নিস্তব্ধতা। সে ভাবল, হয়তো সব তার কল্পনা। ঠিক তখনই জানালার কাছে একটা বিকট শব্দ, ধ। মনে হলো কেউ মাথা ঠুকে দিল। আরিফ চিৎকার করতে গিয়েও পারল না। গলা দিয়ে শব্দ বেরোলো না। জানালার ওপাশে একটা মুখ ভেসে উঠল। মুখ না বললেও চলে। চোখ দুটো ছিল, কিন্তু কোনো চোখের সাদা অংশ নেই, পুরো কালো। মুখের চামড়া যেন টানটান, হাসি লেগে আছে কিন্তু দাঁত নেই। মুখটা খুব আস্তে আস্তে কথা বলল, আমরা সবাই এখানে বন্দি, তুইও থাকবি। পরদিন সকালে গ্রামের লোকজন আরিফকে খুঁজে পেল তার ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায়। শরীর বরফের মতো ঠান্ডা, মুখে ভয়ের ছাপ এমনভাবে জমে আছে, যেন শেষ মুহূর্তে সে ভয়ঙ্কর কিছু দেখেছে। আরিফ জ্ঞান ফিরে পাওয়ার পর সব বলতে চেয়েছিল, কিন্তু তার জিভ নড়েনি, কথা বলতে পারেনি সে। ডাক্তার বলেছিল, কোনো অজানা আতঙ্কে তার স্নায়ু কাজ করা বন্ধ করে দিয়েছে। তবুও এক রাতে সে আবার উঠে বসল। চোখ দুটো অদ্ভুতভাবে কালো হয়ে গেছে। সে বিড়বিড় করে বলল, রাত নামছে, অন্ধকার ডাকছে। সেই রাতের পর আরিফ আর মানুষ রইল না। গ্রামের পশ্চিম দিকের বটগাছের নিচে এখন রাত হলেই একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চোখ দুটো কালো, মুখে সেই একই ভাঙা হাসি। আর শিমুলতলার মানুষ জানে, রাতের অন্ধকার কাউকে ছেড়ে কথা বলে না। একবার ডাকলে, সে নিজের মানুষকে বানিয়েই